যুদ্ধে হেরে যাওয়া সেনা কর্মকর্তাদের পদচ্যুত করা হয় বিশ্বজুড়ে, অথচ রাও ফরমান আলীকে কিনা পুরস্কৃত করেছিল পাকিস্তান সরকার। কেন জানেন? বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আর অপারেশন সার্চলাইটের মাস্টারমাইন্ড ছিল এই ঠান্ডা মাথার খুনিটা। যুদ্ধে হেরে যাওয়া সেনাপতি বা সেনা অফিসারদের পদোন্নতি দেওয়ার কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই, কোথাও এটা করা হয় না। পরাজিত সেনা কর্মকর্তাদের বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়, তাদের বেতন বা পেনশন কেটে রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীর আরো অনেক যুদ্ধে এমন উদাহরণ দেখা যাবে। 1971 সালে মিত্রবাহিনীর কাছে পাকিস্তানিদের আত্মসমর্পণের পর জেনারেল নিয়াজিকেও বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হয়েছিল দেশে ফিরে গিয়ে। কিন্তু অদ্ভুত একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল সেবার। নিয়াজির অধীনে থাকা মেজর জেনারেল রাও ফরমান আলীকে সসম্মানে চাকুরিতে বহাল রেখেছিল পাকিস্তান সরকার। পরে তার আরো অনেক দায়িত্ব দেয়া হয়েছিল তার কাঁধে। কিন্তু কারণটা কি এমন করেছিলেন রাও ফরমান আলী, যার কারণে যুদ্ধে পরাজিত হয়ে পূর্ব বাংলার অধিকার হারানোর পরেও পাকিস্তানিরা তাকে মাথায় তুলে রেখেছিল? এই প্রশ্নের উত্তরটা ভীষণ নির্মম, অন্তত আমাদের জন্য তো অবশ্যই। 1971-এর 13, 14 আর 15 ডিসেম্বরের কালো দিনগুলোতে ঢাকার বুকে যে পৈশাচিক গণহত্যা চালানো হয়েছিল, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান নানা পেশার বুদ্ধিজীবীদের, সেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল এই রাও ফরমান আলী নামের নরপিশাচটা। তার মাথা থেকেই বেরিয়েছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করার এই কুখ্যাত পরিকল্পনাটা। ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া রাও ফরমান আলী ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির আর্টিলারি রেজিমেন্টে কমিশনড অফিসার হিসেবে যোগ দেয় 1942 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিল সে। 47-এর দেশভাগের পরে রাও ফরমান আলী চলে গেল পাকিস্তানে। পাকিস্তান সেনাবাহিনীতে মিলিটারি পুলিশ বিভাগে যোগদান করল সে। চাকরি জীবনে বিভিন্ন সময়ে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছে রাও ফরমান আলী। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে তার ভূমিকা সম্পর্কে অবশ্য কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। 1969 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট সামরিক আইন প্রশাসক হিসেবে পূর্ব পাকিস্তানে নিয়োগ দেয় রাও ফরমান আলীকে। পরের বছর মেজর জেনারেল পদে উন্নীত হয় সে। স্বাধিকার আর স্বাধীনতার দাবিতে বাঙালি যখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, তখন পাকিস্তানের জান্তা সরকার হিংস্র হয়ে উঠল আর বন্দুকের গুলিতে বাঙালির তাজা রক্ত দিয়ে হোলি খেলার নীল নকশা সাজালো রাও ফরমান আলী। 25শে মার্চের অপারেশন সার্চলাইটের পুরোটাই তার পরিকল্পনা। ঢাকা শহরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার খুনে আইডিয়াটা তার মাথা থেকেই বেরিয়েছিল। অপারেশন সার্চলাইটের নামে সেই ঘৃণ্য গণহত্যার মিশনটা বাস্তবায়িত হয়েছিল রাও ফরমান আলীর কারণে। বাঙালির স্বাধীনতার বিরোধিতা করা জামায়াতে ইসলামীকে কাজে লাগিয়ে দেশ জুড়ে রাজাকার আল বদর আর আল শামস বাহিনী গঠিত হয়েছিল তার নির্দেশেই। ধূর্ত মস্তিষ্কের রাও ফরমান আলী বুঝতে পেরেছিল স্থানীয় লোকজন কাউকে হাত করতে না পারলে ঘরের খবর বের করা যাবে না, আর সে কারণেই আল বদর আর আল শামসের জন্মটা তার হাত ধরেই হয়েছিল। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানিদের পরাজয়টা যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই ঘৃণ্য এক চাল চেলে বসল রাও ফরমান আলী। বাঙালি জাতির মেরুদণ্ডতা ভেঙে দেওয়ার জন্য, আবার বাঙালি জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য তালিকা বানিয়ে হত্যা করল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবীদের নাম লেখা তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল গণভবনে। মিত্রবাহিনীর বিমান হামলায় ভীত হয়ে সেটা গণভবনে রেখেই পালিয়ে গিয়েছিল রাও ফরমান আলী। পরে মিত্রবাহিনীর সদস্যরা সেই ডায়েরি উদ্ধার করে। সেখানে লেখা নামগুলোর মধ্যে 1-2 জন কেবল বেঁচে গিয়েছিলেন ভাগ্যগুণে।
বাকিদের কারো লাশ পাওয়া গিয়েছিল, কাউকে খুঁজেই পাওয়া যায়নি কখনো। পুরো মিশনে তাকে সাহায্য করেছিল আলবদর কমান্ডার চৌধুরী মঈনুদ্দিন নিজামী, আশরাফ সহ কয়েকজন শীর্ষ জামায়াত নেতা। অথচ এই কোল্ড ব্লাডেড মার্ডারটি আবার 13 ডিসেম্বরের বিমান হামলার পরে প্রাণ বাঁচানোর জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলেছিল, যুদ্ধ চাই না, শান্তি চাই। এ যেন ভূতের মুখে রাম নাম। এভাবেই রাও ফরমান আলীর মতো নরপিশাচেরা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার মিশন বাস্তবায়ন করে ফেলে। সেই দেশেরই কিছু অমানুষ কুলাঙ্গারের সাহায্য নিয়ে তাদের মিশন তো সফল। আবার এই প্যারাটা আবার বলছি পুরোটা। এভাবেই রাও ফরমান আলীর মতো নরপিশাচেরা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার মিশন বাস্তবায়ন করে ফেলে সেই দেশেরই কিছু অমানুষ কুলাঙ্গারের সাহায্য নিয়ে। তাদের মিশন তো সফল, কারণ মুক্তিযুদ্ধের 4 যুগ পরে এসেও একদল মূর্খ অম্লান বদনে দাবি করে পাকিস্তান আমলেই নাকি দেশ ভালো ছিল, বুদ্ধিজীবীরা নাকি পাকিস্তানের প্রতি অনুগত ছিল, নইলে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত কেন তারা ঢাকায় থাকবেন? বাঙালি জাতিকে মেধাগত দিক থেকে দেউলিয়া করার কাজটা তো সেই 71 করে গিয়েছিলেন। 2019 সালে এসে আমরা যে এমন প্রশ্ন তুলছি, তাতে আর অবাক হওয়ার কি আছে?